নমস্কার দিদি। নমস্কার। আমি মলিনা সরকার, আমার ছোট বাঁকড়ায় বাড়ি। আমি শাড়ি ব্যবসা করি। সে তো বুঝতেই পারছি, এত শাড়ি নিয়ে তুমি আজকে এখানে এসছো মলিনা। আমি শাড়ি দেখাতে এসেছি যে কি কি শাড়ি আমি বিক্রি করি। বাহ, তা দেখাও একটা একটা করে তোমার পছন্দের শাড়িগুলো আগে আমাকে দেখাও। এটা ঢাকাই? এটা ঢাকাই জামদানি, বাহ অল ওভার কাজ। বাহ, ঢাকাই জামদানি। সুন্দর, কম্বিনেশনটাও খুব ভালো। আর কি আছে দেখো, অন্য ধরনের একটা শাড়ি দেখাও। এটা তো একটা ঢাকাই। ঢাকাইও তোমার অনেক ভ্যারাইটি আছে। হ্যাঁ, ঢাকায় অনেকগুলো আছে। অনেকগুলো, অনেক ধরনের কালার। বাহ, তসরের শাড়ি খুলে দেখাই। এবারে পূজার ডিমান্ড কোন শাড়ির বেশি ছিল? এবার ছিল ওপারা সিল্ক ছিল, সবাই কি শাড়ি পরতে চায় তোমার? ছানা সিল্ক ছিল। ছানা সিল্ক আবার কি, কোন নাম শুনি? হ্যাঁ, ছানা সিল্ক, ওপারা সিল্ক। এটা কি হ্যান্ডলুমের উপরে। ওপারা ওপারা ওপরা। ওপারা। ছানা সিল্কটা কোনটা আমায় দেখাও। ও আচ্ছা, এটা বিশেষত্ব কি? ছানার মতো এক কথায় এগুলো, এই যে আছে না এগুলো, আচ্ছা হ্যাঁ, তাই একে ছানা ছিল বলে। আচ্ছা, সুন্দর, ভালো দেখতে কিন্তু। আর এটা কি? এটা পিওর সিল্ক। পিওর সিল্ক দেখো। আঁচলটা কই? সামনে। ও এই যে এই যে এই যে এই যে। বাহ, সুন্দর দেখতে তো, ভালো দেখতে। বাহ উপরে এটা বাহ, এটাও খুব সুন্দর, কালার কম্বিনেশনটা তো দারুণ। তা মলিনা, এত তো শাড়ি দেখতে পাচ্ছি এবং তুমি কষ্ট করে এত শাড়ি তুমি আমার এখানে নিয়ে এসছো, কিন্তু তোমার এই শাড়ির ব্যবসা কি করে তুমি শুরু করলে সেই গল্পগুলো তো আমাদের শুনতে হবে, কিন্তু সেই গল্পটা শোনাতে হবে তোমাকে ওখানে গিয়ে। কারণ বাকি দিদিরা সবাই অপেক্ষা করছে, বাকি দিদিরা কিন্তু বসে আছেন, আমি একা শাড়ি দেখছি, সবাই কিন্তু শাড়ি কিনতে ভালোবাসে। রান্না বান্না, মশলা বাটা, অফিস ফেরত, কেনাকাটা, আমাদের কাছে নিজের বাড়ি আর নতুন শাড়ি দুটোই ভীষণ প্রিয়। আজ আমার সাথে যে দিদি আছেন, তার জীবনে ঘুরে দাঁড়ানোর হাতিয়ার হলো শাড়ি। শাড়ির ব্যবসায় তার সংসারে স্বাচ্ছন্দ্য হয়েছে, হাসি ফুটিয়েছে পরিবারের সকলের মুখে। শুনবো সব গল্প। সাথে আছেন আমাদের আরো 3জন দিদি, তাই সবাইকে নিয়ে শুরু করবো আমাদের আজকের পর্ব। Namaskar, welcome to Didi number 1 season 8, co-powered by Sunfish Marilite, Vivid Glycerin Soap এবং Charmes. Cosmetic partner Itex Dazzler, jewelry partner HK Dotto Jewelers, special partner Cucina Small Appliances এবং Olive Allen. সব দিদিরা উপস্থিত হয়ে গেছেন, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছে সোমা দত্ত। নমস্কার দিদি, আমি কন্যগড় থেকে আসছি। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আজ আমি জীবনে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছি সেই গল্পই তোমার সাথে করবো বলে আজ আমি এসেছি। সব গল্প শুনবো তোমার সঙ্গে। চন্দ্রিমা দত্ত। নমস্কার দিদি, নমস্কার। আমি মৌলালি তালতলা থেকে আসছি। জীবনের নানা ঘাত প্রতিঘাতের মধ্যে থেকেও একা হাতে সংসার সামলেছি, সন্তান মানুষ করছি এবং বয়স্ক শ্বশুর শাশুড়ি সামলে কিভাবে এলাম সেই গল্পই তোমার সঙ্গে করতে এসেছি। শুনবো। মলিনা, প্রচুর শাড়ি তো তোমার দেখলাম, ঠিক আছে, তোমার শাড়ির ব্যবসার গল্প আমরা শুনবো। এরপরে আছেন ডক্টর সোমাশ্রী বর্মন। নমস্কার দিদি, আমি এন্টারি থেকে আসছি। আমার জীবনের 3টে অধ্যায় তোমার কাছে গল্প করতেই এসেছি আমি আজকে। আচ্ছা, সব অধ্যায়ের গল্প শুনবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা ভিভেল গ্লিসারিন সোপ প্রেজেন্টস দিদি মেভে জয়ন্তী। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। সোমা, অনেক প্রতিকূলতাকে পেরিয়ে আজ এই জীবনে তুমি প্রতিষ্ঠা পেয়েছো। যখন আমি ছোট, আমার বাবা মা ভাই, আমি বাবা প্রাইভেট ফার্মে কাজ করতো, তো খুব আর্থিক সচ্ছলতা খুব একটা ছিল না। তো সেই অবস্থা থেকেও দিদি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, ভাবলাম বাবার পাশে দাঁড়াতে হবে এবং আমি একটা স্কুলের টিচার হিসাবে জয়েনও করলাম। তো বাড়িতেও কিছু টিউশনি করছিলাম সেই সময়। এইভাবে বেশ ভালোভাবে চলে যাচ্ছিল দিদি, খুব ভালোভাবে বাবার পাশে দাঁড়ানো হয়েছিল। হঠাৎ ছন্দপতন ঘটলো দিদি, আমার শরীরে অসহ্য যন্ত্রণা, অসহ্য ব্যথা শুরু হলো। ডাক্তারকে দেখানো শুরু করলাম, খুব একটা হচ্ছিল না, ভালো হচ্ছিলাম না দিদি। যত দিন যাচ্ছিল আরও ব্যথা বাড়ছিল। তো খুব বড় একটা ডাক্তার দেখানোর পরে ধরা পড়লো দিদি আমার রিউমাটিক আর্থ্রাইটিসের প্রবলেম হয়েছে দিদি। পুরো পঙ্গু হয়ে গেছিলাম দিদি, সারা শরীর আমার স্টিক হয়ে গেছিলো, হাঁটাচলা করতে পারতাম না, টোটাল শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। আমি জল খেতে পারতাম না, হাত ফাত পুরো স্টিক হয়ে গেছিলো দিদি। কারোর সঙ্গে কথা বলে আমি এইভাবে ঘোরাতে হতো, মানে এইভাবে ঘাড় ঘোরাতে পারতাম না, নর্মালি ঘাড় ঘোরাতে পারতাম না।
টোটাল মায়ের ওপর পুরোটাই ডিপেন্ড হয়ে পড়েছিলাম। ডাক্তারও সেই সময় বলে দিল, দিদি আমি অনেকটা দেরি করে ফেলেছি। ভাবলাম যে এইভাবে যে জীবনটা আমার শেষ হয়ে যাবে, এইভাবে আমি মৃত্যুর মুখে দিনে দিনে চলে যাব। ছোটবেলা থেকে কখনো এরকম ধরনের কিচ্ছু হয়নি, হঠাৎ করে একদিন এরকম হলো যে তোমার হাত পায়ে ব্যথা শুরু হলো? হঠাৎ করে দিদি আমার হাতে পায়ে খুব ব্যথা। ভাবলাম আমি স্কুল করতাম, বাড়িতে টিউশনি করতাম, ভাবলাম হয়তো খুব পরিশ্রম করছি, তো জীবনে এগিয়ে যাওয়ার জন্য, জীবনে বাঁচার জন্য, ঘুরে আবার দাঁড়ানোর জন্য যে যেভাবে বলছিল সেই ট্রিটমেন্টই করছিলাম দিদি। আকুপাংচার যে সূচ সারা শরীরে দিদি, খুব খুব যন্ত্রণা, খুব কষ্ট হয়েছিল। তারপরে দিদি মোম শেক করেছিলাম, বড় মোম বাটির মধ্যে মোম দিয়ে গরম করেছে দিদি, লিকুইড মোম নিয়ে আমার শরীরে ঢেলেছে দিদি, খুব যন্ত্রণা হয়েছে। কিছুতেই রিকভার হচ্ছিল না দিদি, সব কিছু করছিলাম, কিছুতেই রিকভার হচ্ছিল না। তো কেউ বললো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ও সব করে, তো সেইটা করার পর দেখলাম দিদি আমি অনেকটা সুস্থ, আমার মনে হচ্ছে আমি একটু আরাম পাচ্ছি, আমার একটু ভালো লাগছে, আমি মনে হচ্ছে হাত পাটা একটু। ডাক্তারের কেউ এসে এক্সারসাইজ করাতো? অন্য একজন ডক্টরের কাছে, আমি যে ব্যায়ামের ডক্টরের কাছে, সেইখানে গিয়ে আমি ভর্তি হয়েছিলাম। ওখানে আমি ক্লাস করছিলাম, মাই নিয়ে যেত। তারপরে একটা সময় আমি যাতায়াত করা শুরু করলাম দিদি। আমাকে ওখান থেকে বলেছিল দিনে একবার অন্তত মাস্ট, সারাদিনে তো একবার করতেই পারলে দুবারও করতে। দিদি আমি তখন দিনে 3বারও করা শুরু করলাম। কি করতে? বিভিন্ন ধরনের ব্যায়াম দেখিয়ে দিয়েছিল দিদি, শুয়ে বসে দেওয়ালে টাচ করে বিভিন্ন ধরনের ব্যায়াম দেখিয়ে দিয়েছিল আমাকে। ডাক্তার কি বলেছিলেন তোমাকে, কি বুঝিয়েছিলেন? এটা যে কোনো মানুষের এটা হতে পারে, বা হঠাৎ করে এটা হয় না, ছোটবেলা থেকে এই রোগটা নিয়ে মানুষ জন্মায়? জিন ঘটিত ব্যাপারও আছে, বংশ। আমার যেমন মায়ের আছে দিদি, আর্থারাইটিস, আমার আর্থারাইটিস আছে। এবার মায়ের যেমন হয়েছিল অনেকটা এজের পরে, আর আমার অনেক ছোটবেলাতেই হয়ে গেছিল। এখনো পুরোপুরি পাটা আমার ডিসব্যালেন্স একটু হয়ে যায়, আমি খুব একটা পায়ে জোর পাই না, আমি অনেকক্ষণ একভাবে দাঁড়াতে পারি না, কিন্তু এমনি হাত পা ঘাটটার এখন সেগুলো পুরোপুরি সুস্থ হয়ে গেছে দিদি। তো সেই অবস্থা থেকে আমি আবার যে চাকরিটা আমি করতাম দিদি, সেই চাকরিটা আমার চলে গেছিল। স্কুলে পড়াতাম? হ্যাঁ, স্কুলে পড়াতাম দিদি। তো তোমার এই অসুস্থতাটা কতদিন ছিল? 6-7 বছর আমি 6-7 বছর? 7 বছর দিদি। বিছানা শয্যাশায়ী ছিলে? 4 বছরের মতো শয্যাশায়ী পড়েছিলাম। তারপর ধীরে 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 আমি বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে দিদি। আচ্ছা, বিয়ের আগে এটা হয়েছিল। তারপর আমি আবার নতুন করে টিউশনি শুরু করলাম। আজকে আমার প্রায় 100টা স্টুডেন্ট দিদি। আমি মাসে এখন প্রায় 25 থেকে 26 হাজার টাকা ইনকাম করি দিদি। তাও বিয়ে করলে কবে? আমার যখন এইরকম অসুস্থতা ছিলাম তখন আমার একটু অ্যাফেয়ার ছিল একজনের সঙ্গে, তো সে সব কিছু জানতো দিদি, সে আমার পাশে ছিল, সে তখনও আমাকে উৎসাহ জুগিয়েছে, সে কখনো ছেড়ে যায়নি, ছেড়ে যাওয়ার কথা কখনোই আমাকে বলেনি। আজকে আমি জীবনে প্রতিষ্ঠিত দিদি। তো এখনো কি তোমার ওষুধ চলে? একটু ক্যালসিয়াম ওগুলো খাই, কিন্তু দিদি ব্যায়ামটা করে যাই। ব্যায়ামটা করতে হবে, ওইটা আমি প্রতিদিন, ওইটা আমার হয়তো আমি কোনোদিন খাওয়া ভুলে গেলাম, উপোস করলাম কোনো পুজোর জন্য, ওইটা আমি ভুল হয় না। সোমা সাবধানে থাকবে, ভালো থাকবে, আর তুমি যে স্বপ্নগুলো দেখছো সেগুলো যেন সব সফল হয়। এবার দেখবো সকলের জন্য আমাদের কি খেলা আসছে। সাথে লাউ বানাইলো মোরে বৈরাগী, সাথে লাউ বানাইলো মোরে। দেখো এখানে একটা গাছ আছে এবং তার মধ্যে অনেকগুলো লাউ ঝুলছে, আর ওখানে রাখা রয়েছে প্রচুর ডাঁটগুলো মারতে হবে লাউয়ের গায়ে। সময় 1 মিনিট। যে সব থেকে বেশি ডাঁট মারতে পারবে লাউয়ে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে সময়। লাউ দিয়ে বানাইলাম ডুগি ডুগি, সাথে লাউ। এক একটা লাউ দেখে দেখে টার্গেট করো। তলার দিকে দেখো কতগুলো লাউ আছে, তলার দিকে লাউগুলো দেখো। ওকে, সময় 1 মিনিটে লাউয়ের গায়ে 4টে তীর মেরেছে। এইবার আপনাদের সামনে সুযোগ এসেছে দিদি নাম্বার 1 এর অডিশনে সরাসরি চলে আসার। আপনার চার্মিস খুশির মুহূর্তের স্টোরি লিখে পাঠান নিচের এই অ্যাড্রেসে, তাহলে আপনি সুযোগ পেয়ে যাবেন দিদি নাম্বার 1 এর অডিশনে সরাসরি আসার। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো-পাওয়ার্ড বাই সানফিস্ট মাডি লাইট, ভিভেল গ্লিসারিন সোপ এবং চার্মিস। কসমেটিক পার্টনার আইটেক্স ডাজলার, জুয়েলারি পার্টনার HK দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন।
চন্দ্রিমা, এবার তোমার সাথে কথা বলবো। খুব সাধারণ পরিবারে জন্ম দিদি, জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। 1994 সালে দিদি বাড়ির রমতে বিয়ে। লাভ ম্যারেজ? হ্যাঁ। বাড়ির রমত মানে কেউ পাশে ছিল না তখন? আর না, ঠিক সেই মুহূর্তটায় কেউ দাঁড়ায়নি পাশে। আপস অ্যান্ড ডাউনস নিয়ে চলছে 2001 সালে দিদি আমাদের প্রথম সন্তান। অসম্ভব আনন্দের মুহূর্ত দিদি। নর্মাল ডেলিভারি, ঘড়ির দিকে তাকিয়ে রয়েছি, বিশ্বাস করো আমার একটুও কষ্ট হয়নি। 21টা নাড়ি ছিঁড়ে আমার সন্তান জন্মাচ্ছে। আমাদের সন্তান পৃথিবীর আলো দেখবে। 2:10। চন্দ্রিমা, দেখি হাতটা দেখি। হাতটা এরকম করলাম, একটা ইঞ্জেকশন পড়লো, বেবি বেরোলো, প্যাট করছে। আমার বেবি কাঁদছে না। হাত ধরেছিলাম ডাক্তারের। স্যার কাঁদলো না কেন? বলে শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, দাঁড়াও, শান্ত হও। কিন্তু তারপরে না জানো ঝাপসা হয়ে গেল। 2 দিন পরে যখন স্বাভাবিক হলাম, তখন শুনলাম যে সারভাইভ করেনি। ধাক্কাটা সেই মুহূর্তে সামলানোর মতো ছিল না, কিন্তু সময় তো সব থেকে বড় ওষুধ। 2003 সালে আমরা পাই চিনি, আমাদের মেয়ে। তারপর বেশ চলছিল আমাদের পারিবারিক ব্যবসা। আমার হাজবেন্ডের। কিসের ব্যবসা তোমাদের? এয়ার কন্ডিশন মেশিন, রেফ্রিজারেটর। সেটা ফ্যামিলি বিজনেস? হ্যাঁ, ডিপ ফ্রিজ, এইসবের ব্যবসা ছিল। 2007 সালে যাকে বলে ওয়ান ফাইন মর্নিং আমি দেখলাম আমি একা। নভেম্বর মাসে খাওয়া দাওয়ার পরে আমার হাজবেন্ড অসুস্থ ফিল করলো। সমানে বলছে চাপ লাগছে, জায়গাটা বড্ড চাপ লাগছে। 2-3 বার হাত ঝাড়লো, ঝেড়ে খাটে বসলো, ইশারায় দেখালো যে পাখাটা চালিয়ে দিতে। নভেম্বর মাস তো, মেয়ের গায়ে একটা চাপা দিলাম, পাখাটা চালালাম। তখন মেয়ে কতটুকু? 4.5 বছর। শুয়ে পড়লো, পরে আমার ইশারায় না সমানে ডান হাত দিয়ে কিছু বোঝাতে চাইছে। কি হচ্ছে বলো তো? আরে কথাও অত বলতে পারছি না। জল খাবে? তার মধ্যে আমি 2টো ফোন করতে পেরেছি। একটা আমার ভাইকে করেছি, আর একটা হচ্ছে আমাদেরই শ্বশুরবাড়ির পারিবারিক বন্ধু, মানে ওরা ভীষণ বন্ধু, মেজদা বলি আমি। তো মেজদাকে একটা ফোন করেছি। ওদের আসতে 10 মিনিটও লাগেনি, একদম পাশাপাশি বাড়ি। কিন্তু দিদি 2:10 আর 2:20 জীবনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। কি করব? 4.5 বছরের সন্তান, বয়স্ক শ্বশুর শাশুড়ি, আর্নিং মেম্বার একমাত্র। যদিও আমার ভাসুর ছিলেন, আমি দাদা বলি। আমার যেমন ভাই, তিনি আমার দাদাই। অসম্ভব ভালো মানুষ, এবং সেই মুহূর্তটায় যেভাবে পাশে দাঁড়িয়েছেন, শুধু যে একা দাদা তা নয়, দিদিভাইও সঙ্গে। দাদা দিদিভাই এ বাড়িতে টানা 4 বছর আমাদের সামলাবার জন্যে ছিল। তাহলে ওয়ে আউটটা কীভাবে চলবে? কেন? ব্যবসাটা আছে, ব্যবসাটা কর। ব্যবসা? সকালবেলা উঠে ঘর ঝাড় দিই, দুপুরবেলা একটু রান্না করি, আমি যাব ব্যবসা করতে? একটা এসির পার্টসও চিনি না, স্ক্রুড্রাইভার কাকে বলে চিনি না, রেঞ্জ কী কাজে লাগে কিছুই জানি না। শিখে নিবি, চ। হাত ধরে দোকানে ঢুকিয়ে দিল। ঢুকে তো পড়লাম, সত্যি কিছুটা দেখে কিছুটা ঠেকে শিখতে লাগলাম। আমি তো মেকানিক নই, ফলে তুমি আমার কাজ দেবে কেন? আমি তো নিজে হাতে কাজটা জানি না। আমি তো তোমায় বলতে পারবো না যে এটার এই অবস্থা, এটার এই প্রবলেম। আমি তো লেবার নির্ভর, আমার পোটেনশিয়াল কি? প্রচুর কাজ চলে গেল। আমার হাজব্যান্ড থাকতে যে সেট আপটা ছিল, মহিলার কাছে যে কাজই জানে না তার আন্ডারে কাজ করতে হবে, তো এই সেট আপটা ভেঙে গেল। আবার নতুন করে সেট আপ। একটু পারিবারিক ব্যবসা ছিল তো, তোমার পাশে কেউ শ্বশুরবাড়ির লোকজন এসে দাঁড়ায়নি ব্যবসা? নিশ্চয়ই, কিন্তু দাদারও তো তখন একটা চাকরি জীবন। একটা চাকরি ছেড়ে অনিশ্চিত একটা ব্যবসার মধ্যে আসা, তার উপরেও তো অনেকটা দায়িত্ব, তারও তো মা বাবা। ডিসিশন নেওয়াও খুব টাফ ছিল, কিন্তু আমি ব্যবসাটাই ঢুকি। ধার দেনা প্রচুর, যতটা ধার ততটা পাওনা। ধারের হিসেবটা তো হলো, কিন্তু দিদি পাওনার একটা টাকাও পাইনি কোথাও।
তখন যারা ভেন্ডার ছিলেন, যাদের কাছে আমাদের ধার ছিল, তাদের থেকে সময় চেয়ে আমরা সেই ধারটা আস্তে 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 রিকভার করি, একটা নতুন সেট আপ করি, একটা নতুন পরিকল্পনা করি, করে কাজটা এগোই। সম্পূর্ণ তোমার মাথা থেকে এসেছে সব পুরো প্ল্যানিংটা? মোটামুটি খানিকটা শুনেছি, সকলেরটা, ডিসিশনটা নিজে নিয়েছি। তেমন এখন প্রায় 8-9 বছর হয়ে গেল তুমি একা ব্যবসা সামলাচ্ছ। হ্যাঁ। এখন কত দূর এগিয়েছে চন্দ্রিমা? কত দূর এগিয়েছি? মেয়ে লোরেটো ডে স্কুল বউবাজারে পড়ে। খুব চেষ্টা করব দিদি মেয়েকে ভালো মানুষ করার। আমাদের নিজেদের বাড়ি ছিল না, মাথার ওপর আমি ছাদ করেছি। দোকানটা আমাদের নিজেদের ছিল না, ভাড়া দোকান ছিল। হ্যাঁ, দোকানটাও নিজেদের করেছি, এটা বলতে পারো আমি করেছি। এখন এসির পার্টসগুলো সব চিনতে পারো? অনেকটা। এখন স্ক্রুড্রাইভারটা বুঝতে পারো কোথায় লাগাতে? বুঝতে পারি, অনেক সময় না বুঝেও বলে দিই এটা হয়েছে না রে। আমার এখন যে সেট আপে ছেলেরা অসম্ভব ভালো, কখনো গাইড করে, আবার কখনো বিপদেও ফেলে। তো এখন চন্দ্রিমা পুরো নিজে একাই সামলাচ্ছ না এখন একদম লোকজন একা। পাশে আছে, শ্বশুরবাড়ির লোকজন সাপোর্ট? না না না, তারা ভীষণ সাপোর্টিভ। সেই মুহূর্ত তারা আমার মেয়েকে সামলেছিল বলে আমি আজ বেরোতে পেরেছি। বলেছিলেন তুই যা, দেখে নিচ্ছি। এটা আমার কাছে অন্তত অনেক বড় পাওনা। সব থেকে বড় কথা হচ্ছে চন্দ্রিমা পুরো জীবনটাকে হাসি মুখে গ্রহণ করেছো এবং জীবনে এগিয়ে গেছো। এই জীবন আমি পরজন্মে পাবো কি পাবো না তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু যদি পাই আমি আমার এই সমস্ত পরিবারকে চাই, আমার সমস্ত চেনা পরিচিত মানুষ, আমার মা বাবা, আমার সন্তান, আমার শ্বশুর শাশুড়ি, আমার দাদা, আমার ভাই, আমি এদের সকলকে চাই। মেয়ে কত বড় হলো এখন? দিদি মেয়ে এবার ক্লাস 10 দেবে। আমার মা, আমার ভাইপো গোপালা আর আমার মেয়ে। আমার মাকে তুমি সিরিয়ালের সময় ফোন করো, আমার মাও কথা বলবে। দিদি নাম্বার 1-এর সময় ফোন করো, তুই রাখ রাখ রাখ, আমি তোকে পরে ফোন করবো। এখানে আসার আগে আমার ভাইপো আমার ক্লাস নিয়েছে। আমার ডাক নাম গোপা, ও আমার নাম ধরে ডাকে, গোপা এইগুলো কিন্তু হয়, তুমি কিন্তু এগুলো করবে, বুঝলে? আলাম নিশ্চয়ই নিশ্চয়ই। একদম। চন্দ্রিমার পুরো পরিবারের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, কারণ আপনারা সবাই চন্দ্রিমার যখন প্রয়োজন তখন চন্দ্রিমার হাত ধরেছে এবং চন্দ্রিমার পাশে থেকেছেন। চন্দ্রিমা সাকসেসফুল। অনেক শুভেচ্ছা রইল চন্দ্রিমা, এইভাবে জীবন এগিয়ে যাও, হাসি খুশিতে থেকেও ভালো করে মেয়েকে মানুষ করো। চন্দ্রিমা, তুমি একা হাতে মেয়েকে সামলাচ্ছ, সংসার সামলাচ্ছ, ব্যবসা করছো, তুমি অলরাউন্ডার। এই বিভিন্ন গুণের জন্য তুমি আজকে চার্মিস মাল্টিপারপাস দিদি। চন্দ্রিমার জন্য চার্মিসের তরফ থেকে গিফট হবে। আমরা নিয়ে নিচ্ছি একটি চার্মিস খুশির বিরতি, ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিস্ট মাডি লাইট, ভিভেল গ্লিসারিন সোপ এবং চার্মিস। কসমেটিক পার্টনার আইটেক্স ডাজলার, জুয়েলারি পার্টনার HK দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন। এবার খেলতে আসছে চন্দ্রিমা। স্টার্ট। ওপর দিকে হয়ে যাচ্ছে, মাঝখানটা মারো, মাঝখানটা। মাঝখানে অনেকগুলো লাউ আছে দেখো। চলো, 3টে হয়ে গেছে, কেমন? সুন্দরী কমলা, 4টে। সুন্দরী কমলা, সরণে নহরের চন্দ্রিমা 1 মিনিটে লাউয়ের গায়ে 4টে তীর মেরেছে। মনিরাদি, এবার তোমার সাথে গল্প করি। এই যে সুন্দর শাড়ির ব্যবসা, এত বড় শাড়ির ব্যবসা করছো, শুরু হলো কি করে এই ব্যবসা? শাড়ির ব্যবসা যখন 2000 সালে বন্যা হয় তখন খুবই তো অভাব। কোথায় ছিলে তখন? তখন শ্বশুরবাড়ি ছিলাম। কোথায় সেটা? উত্তর 24 পরগনা। আচ্ছা। তার মধ্যে ছোট বাঁকড়া গ্রাম। আচ্ছা। আমার স্বামী মানে সে আগে কলা কচুর ব্যবসা করতো, আদা রসুন পেঁয়াজ এসব কলকাতা থেকে নিয়ে আসতো, এসব ব্যবসা করতে করতে এই করে তো হয় না, কিছু একটা করতে হবে। তখন তোমার মনে হয়েছিল যে আমার কিছু করা দরকার? ওই শাড়ির ব্যবসা করলাম বন্যার পরে। 150 টাকায় শাড়ি কিনে সেই যে ব্যবসা করতে শুরু করলাম, কাঁধে করে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যবসা করতাম। সকাল 8টা থেকে বাড়ি থেকে বেরোতাম, রান্না বান্না করে ছেলেদের খাই দাই গুছিয়ে রেখে আর রাত 8টার সময় বাড়ি ফিরতাম। সকাল 8টায় বেরিয়ে রাত 8টায় বাড়ি ফিরতে?
তখন শাড়ি কি সব কাঁধে করে নিয়ে ঘুরতে? কাঁধে করে নিয়ে ঘুরতাম। কত শাড়ি তখন তুলতে পেরেছিলে? আমার কানের ছিল দুটো, কানের দুটো বন্ধক রেখেছিলাম। সেই টাকা দিয়ে আর কিছু মাল এনে তখন পাড়ায় পাড়ায় যেতাম। প্রথম দিন যখন পাড়ায় গেলাম তখন আমার 5,000 টাকা মতো হয়েছিল বিক্রি করে। ওই থেকে আমি একটা সমিতি করি 20 টাকা করে। সমিতি ম্যানেজার ডেকে একটা 50,000 টাকার লোন দিয়েছিল। সেই লোন দিলে আমি আরও বেশি করে শাড়ি নিয়ে আসলাম। প্রতিদিন তো পাড়ায় যেতাম, কোনো দিন বাড়ি থাকতাম না। তো অত শাড়ি নিয়ে নিয়ে ঘুরতে বিক্রি হতো সব ভালোভাবে? কিছু বিক্রি হতো, কিছু থাকতো। যে টাকাগুলো পেতাম তার থেকে আর কিছু কিছু করে নিয়ে আসতাম। এইভাবে শুরু করলে ব্যবসা ধীরে ধীরে বাড়লো? হ্যাঁ, এইভাবে শুরু করলাম। এবার আস্তে আস্তে একটা দোকান নিলাম বড় বাঁকড়ায়। দোকান ভাড়া নিলে? ভাড়া নিলাম। সেখানে আমার স্বামী বসতো, আমি পাড়ায় চলে যেতাম। সাইকেল কিনলাম, সাইকেল কিনে আবার আমি যে 50,000 টাকা লোন নিয়েছিলাম ওইটা শোধ দিয়ে আমার আবার 1,20,000 টাকা দিয়েছিল। সেই টাকা দিয়ে আরও বেশি করে মাল নিয়ে আসতাম। নিয়ে এসে সেই মাল পাড়ায় পাড়ায় সাপ্লাই করতাম। বাড়তে শুরু হলো আস্তে আস্তে, ঘুরে ঘুরে বিক্রি করে এখনও বিক্রি করি। তো এইভাবে কত বছর হয়ে গেল এখন মলিনা? এইভাবে তো 20 বছর হয়ে যাচ্ছে। 20 বছর? তাহলে এখন নিশ্চয়ই আর পাড়ায় পাড়ায় ঘুরতে হয় না? না, এখনও যাই। এই করে আমি 8খানা দোকান করেছি। 8খানা দোকান শাড়ি? 8খানা শাড়ি না, দুটো শাড়ির দোকান আমার নিজের একটা, স্বামী পাশে একটাই, আর আলমারি শোকেস ফার্নিচারের দোকান ছেলেদের করে দিয়েছি। ফার্নিচারের দোকান আছে? হ্যাঁ। তো এখন তো তোমার নিশ্চয়ই ওই প্রয়োজনটা নেই যে প্রয়োজনটা আজ থেকে 10 বছর 15 বছর আগে ছিল। হ্যাঁ, এখনো যাই, এখনো পাড়ায় সাইকেল নিয়েও ঘুরি। কেন? আর যেখানে দোকান নিয়েছি সেখানে বসি। এটা আসলে অভ্যেস হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ। আমি এখন ছাড়তে পারিনি। যার বাড়িতে যাও তারা বোধহয় এখন পরিচিত কাস্টমার হয়ে গেছে, যারা ভাবে তুমি গিয়েই বিক্রি করবে আর কি। তারা বোধহয় দোকানে আসতে চায় না, তারা বলে তুমি আসো বাড়িতে। বাড়ি করেছি 2 তলা, তারপর বারাসাতে 8 কাঠা জমি নিয়েছি, এখন ছেলেদের গাড়িও কিনে দিয়েছি। বাহ! মলিনা দি, তোমার প্রচুর কাজ হয়, রাস্তায় ঘুরে ঘুরে মাঠে ময়দানে ঘুরতে হয়, তাই জন্য তোমাকে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। সামনেই শীতকাল, স্কিন ড্রাই হয়ে যায়, তাই এই সময় শীতকালে ভিভেল গ্লিসারিন সোপ দিয়ে তুমি যদি প্রত্যেক দিন স্নান করো তাহলে তোমার ত্বক থাকবে নরম এবং ময়শ্চারাইজড। তলাটা দেখো। মলিনা 1 মিনিটে লাউয়ের গায়ে 3টে তীর মেরেছে। সমাধি, আপনার 3টে অধ্যায়ের গল্প শুনবো এবার আমরা। আমি হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। ওকে। কিন্তু বিয়ে হয় 26-27 বছর বয়সে, এবং আমার হাজব্যান্ডও ডক্টর, এখন প্রফেসর উনি। যাই হোক, আমার একটি কন্যা সন্তান, এবং সেই কন্যা সন্তান যখন যেদিন জন্মালো সেদিন আমার এবং আমার হাজব্যান্ডের ভীষণ আনন্দের দিন। কিন্তু আমার যখন জ্ঞান ফিরলো আমি দেখলাম আমার কন্যা সন্তানের বাঁ হাঁটুটা উল্টো। জাস্ট আমরা যেভাবে ভাঁজ করি ঠিক তার উল্টো ভাঁজটা হয় ওর। তা আমি ওটা দেখে ডক্টরকে বললাম এটা কি। তখন স্বাভাবিকভাবে ওকে আমি কোলে নিয়ে যে আদর করব, আমার চোখ থেকে অঝরে জল পড়ছে। তখন ভিজিটিং আওয়াজ আমার হাজব্যান্ড এসে, উনি কাঁদছেন, আমি কাঁদছি, হাঁটুর আঙুল, বুড়ো আঙুল যেটাকে আমরা গ্রেট টো বলি, সেটা ওর মুখে চলে আসছে। ডক্টর 2 দিন একজন ভিজিট করলেন, এসে সে টেনে একটা কাট বেঁধে দিলেন, আর সেই বাচ্চা পুরো লাল হয়ে গেল ব্যথায়। তা আমি দেখছি যে না, ওর স্বার্থে তো আমাকে সব সহ্য করতেই হবে। বাড়ি আসার পরেই আরেকজনের কাছে নিয়ে যাওয়া হলো। তখন বললেন যে ওর তো অপারেশন করতে হবে, ভেলোর টেলোর নিয়ে গেলেই বেটার হবে। কত ছোট শিশুকে? কত ছোট, তখনও 7 দিনও বয়স হয়নি। বাবারে! হঠাৎ আমাদের কাছে একজন ঈশ্বরের মতো শিশু শল্য চিকিৎসক চলে আসেন, এবং উনি ফার্স্ট ডে দেখলেন, দেখেই বললেন কিচ্ছু করতে হবে না। উনি জাস্ট হাত দিলেন, একটা জাস্ট ফিতে নিলেন, ওকে বেঁধে দিল, পাটা জাস্ট ফোল্ড করলেন। উইদিন 1 মাসের মধ্যেও নর্মাল হয়ে গেল। মানে উনি আমাদের কাছে ঈশ্বর।
এটা কিরম হয় না, কিরম নর্মাল এটা? হ্যাঁ, একদম ঠিক। উনি বললেন যে কোনোভাবে হয়তো ওটা উল্টো ভাঁজ করে ফেলেছিল, ওই জন্য ওরকম ছিল। বাবারে, মেয়ে আমার তখন সব হয়ে গেল। আমি ডক্টর, বিয়ের আগে আমি প্রাইভেট প্র্যাকটিস করতাম, সোশ্যাল ওয়ার্ক করতাম, অনেক কিছু করতাম, কিন্তু বিয়ের পর হওয়ার পর আমি ধীরে ধীরে কি করলাম, নিজেকে ওগুলো থেকে একটু সরিয়ে আনলাম। এবং সত্যিই তাই 10 থেকে 12 বছর কিন্তু আমি শুধু বাড়িতে একটা ক্লিনিক আমাকে আমার শ্বশুর শাশুড়ি করে দিয়েছিলেন, হাজব্যান্ড। সেখানে খালি বসতাম এবং মেয়েকেই সবসময় দেখতাম। এখনও 19.5 বছর বয়স, ও সব দিক থেকে আমাকে সাপোর্ট করে। মা তুমি বেরো, মা তুমি এটা করো ওটা করো। আজকে আমি আলিপুর সংশোধনাগার যে মহিলা জেল আছে ওখানকার একমাত্র হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, উইকলি ভিজিট করি। এবং ওখানটা আমার কাছে একটা সারা সপ্তাহের টনিক বলতে পারো। 350-এর ওপরে ইনমেটস ওখানে থাকে। আচ্ছা। ওরা কিন্তু আমার কাছে কেউ কয়েদি নয়, প্রত্যেকে আমার কেউ বোন, কেউ দিদি, কেউ মাতৃস্থানীয়। ওদের মানসিক স্বাস্থ্য ভীষণভাবে দেখতে হয় আমাকে, কারণ ওটাই ওদের ভীষণ কষ্টের। এবং একটা কথা আছে না, পাপকে ঘেন্না করো, পাপীকে নয়। ওরা যখন আমার কাছে আসে আমি কিন্তু ওদের কোনো হিস্ট্রি জানতে চাই না, তোমরা কেন আজকে এখানে। আমি ওদের একটা কথাই বলি, রাখো তোমরা অতীতকে পুরো ভুলে যাও, বর্তমানটা যদি যত সুন্দর হবে ভবিষ্যৎটা আরও সুন্দর হবে। সব দিক থেকে ওদের উন্নত করার জন্য ব্যবস্থা করা আছে। এমনি আপনার নিজস্ব চেম্বার আছে, আপনি হ্যাঁ। সেখানে প্র্যাকটিস করেন? ওকে, সপ্তাহে একবার আপনি যান সংসদ? উইকে একদিন যাই। অনেক রকমের এক্সপিরিয়েন্স অনেক, হয় অনেক। লাইফে। আমার মায়ের থেকেও বেশি বয়স আছেন এবং তাদের আমি মায়ের মতোই দেখি। এবং লাস্ট উইকেই হয়েছে, আমার সেটা খুব ভালো লেগেছে, কারণ আমি তো ওদের কাছে কিছু পেতে যাই না, ওরা সেটা জানে। 65 বছর বয়স। তাই দিদি একটা কথা বলবো, আমি বলো, আপনার কাছে আসলে না কথা শুনলেই রোগ সেরে যায়, ওষুধটা তো তার পরে পাই আমি। তা আমি বলে দেখো এটা আমার ভাগ্য তোমাদের কাছে আপনি এসে। মোটিভেট করেন তাদের সবাইকে না? কারণ ওইটাই আর কি বিশ্বাস যে জীবনে সব কিছু করা সম্ভব যদি তুমি ঠিক পথে থাকো। খুব ভালো থাকবেন সমাধি, ভালো লাগলো পরিচয় হয়ে কথা বলে। মেয়ে এসছে আজকে? হ্যাঁ, ওই তো বসে আছি। ভালো থাকবেন সমাধি। Start. লাউকে দেখে মারুন, লাউকে দেখে টার্গেট করুন। লাউয়ের গায়ে একদম। সমাধি 1 মিনিটে লাউয়ের গায়ে 4টে তীর মেরেছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে 3 জন, সোমা, চন্দ্রিমা এবং সমাধি, 3 জনেই 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে মলিনা, 15 পয়েন্টস। সোমার পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। চন্দ্রিমার পছন্দ কিচেন ক্যাবিনেট, সমাধির পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে টিভি ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। মলিনার পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল। যেহেতু এই রাউন্ডে হাইয়েস্ট স্কোরার 3 জন, তাই হাইয়েস্ট স্কোরার গিফট নিয়ে আজকে দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেক চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে এই সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট ভাস্কর দা। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, প্যারা চালা ফোয়ারা, জিনসেরি শ্যাম্পেন রাম, খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল, সর্ষে ফুল করুক মাতা ঝিমঝিম, লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16, আমার 19। গানের কথায় জলের সঙ্গে সম্পর্কিত কোন শব্দ রয়েছে? বলো চন্দ্রিমা। জীবন। 5 পয়েন্টস। এই তো জীবন, সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। খাতা এবং খবরের কাগজের ছবি এসছে। কাগজ আছে বা খাতা আছে, এরকম কোনো গান গাইতে হবে। বলো
চন্দ্রিমা। मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया। একদম 5 পয়েন্টস। मेरा जीवन कोरा সঙ্গে লালমল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বেতের ল্যাম্পশেড। বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণ সুধা, হ্যাঁ বিপিন বাবুর কারণ সুধা, হ্যাঁ। গানের কথায় খাবারের সঙ্গে সম্পর্কিত কোন শব্দটা আছে? বলো চন্দ্রিমা। ক্ষুধা। 5 পয়েন্টস। মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। সঙ্গে বেতের ল্যাম্পশেড। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষর এসে আটকে যাবে, যেই অক্ষর এসে আটকাবে সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান শোনাবে। সোমা। টাইম আপ, সময় শেষ হয়ে গেল। গাইলে না সোমা, -5। দাদা একটা গান হয়ে যাক। देखा न हर सोचा न हर रग दी निशाने पे जा, कदमों में तेरे निकले मेरा दम है बस रही अरमान। देखा न हर सोचा न हर रग दी निशाने पे जा, कदमों में तेरे निकले मेरा दम है बस रही अरमान। 5 নম্বর প্রশ্ন, যে উত্তর দেবে সে হয়ে যাবে আজকে এইচকে দত্ত সোনার দিদি, পেয়ে যাবে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার প্যান্ডেন্ট। और दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। और दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ मैं हूँ मैं हूँ कौन। ला 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 ला। এই গানের মধ্যে কোন শব্দটা ব্যবহার করা হয়নি, মানে লালালাতে গেছে? বলো চন্দ্রিমা। ডন। 5 পয়েন্টস। সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্স তরফ থেকে সোনার প্যান্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোরার চন্দ্রিমা 20 পয়েন্টস। কুচিরা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল চন্দ্রিমা। থার্ড রাউন্ড হবে এরপরে আমাদের, তাই তোমাকে রিকোয়েস্ট করবো থেকে যাওয়ার জন্য। শিওর। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ मैं हूँ मैं हूँ कौन। डॉन 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 डॉन। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, সানফিশ মারি লাইভ প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানফিশ মারি লাইটের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। ভাস্কর দত্ত রয়েছেনই আমাদের আজকে থার্ড রাউন্ডে গেস্ট। এবার আমাদের হচ্ছে অভিনয় রাউন্ড। দাদা এক একটা টপিকের উপর অভিনয় করবেন, তোমরা বাজার প্রেস করে উত্তর দেবে দাদা কি অভিনয় করে দেখিয়েছেন। যদি সঠিক উত্তর দাও তাহলে +5। ফার্স্ট টপিক, একটি খাবার দেখাচ্ছেন উনি, কোন খাবার সেটা বুঝতে হবে। বলো চন্দ্রিমা। ধোসা। 5 পয়েন্টস।
চন্দ্রিমা রকেট। 5 পয়েন্ট। থার্ড টপিক, প্রবাদ বাক্য বা প্রচলিত কথা। বলো চন্দ্রিমা। ন্যাড়া বেলতলা একবারই যায়। 5 পয়েন্ট। 4 নম্বর টপিক, বলো চন্দ্রিমা। প্যারাম্বুলেটর। 5 পয়েন্ট। শেষ টপিক, প্রবাদ বাক্য বা চলতি কথা। বলো চন্দ্রিমা। বেড়ালের গলায় ঘন্টি বাঁধা। 5 পয়েন্ট। দাদা জোরে হাত তালি। থ্যাংক ইউ সো মাচ দাদা। এই রাউন্ডে হাই স্কোরার চন্দ্রিমা 25 পয়েন্টস। চন্দ্রিমার জন্য সানফিশ মারিলাইজের তরফ থেকে গিফট হ্যাম্পার। চন্দ্রিমার জন্য ননস্টিক কুকওয়্যারের সেট। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, চার্মিস প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। হাতল, পুতুল, তুবড়ি প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাতে হবে পরপর। এবার বলো চন্দ্রিমা। হাতুড়ি। 20 পয়েন্টস। সঙ্গে চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং সার্ভিং স্পুনের সেট। জল, আশ, চা। নিচে রয়েছে 3টে অক্ষর, দন্তেশ্বয় আকার, কয়াকার, ময়াকার। যে কোনো একটি অক্ষর ওপরে 3টে শব্দের সাথে বসবে, তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ বানাতে পারবো। এবার বলো সোমা। কাজল, আকাশ, চাকা। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং সার্ভিং স্পুনের সেট। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রোচক অ্যাগ্রো ভালোবাসার স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। প্রথম অক্ষর পানীয়, বাঙালিদের প্রিয়, শরীরে ও বিছানায় চিনে তুমি নিও।
বলো। চন্দ্রিমা, চাদর। বোঝাও। প্রথম অক্ষর পানীয় বাঙালিদের প্রিয়, চা। শরীরে ও বিছানায় চিনে তুমি নিও, চাদর। 20 পয়েন্টস। সঙ্গে রোচক এগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ডিনার সেট। তোমার ননদ, তার একমাত্র ভাইজি, তার ঠাকুমা তোমার কে? এবার বলো। চন্দ্রিমা, আমার শাশুড়ি মা। বুঝিয়ে দাও। আমার ননদ, তার একমাত্র ভাইজি অর্থাৎ তার ভাইয়ের মেয়ে ঠাকুমা। আমার তাহলে তিনি শাশুড়ি মা। 20 পয়েন্টস। সঙ্গে ডিনার সেট। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার কুলার। শেষ প্রশ্ন, 30 পয়েন্টসের আনসার। ভুল করলে -20। যদি খেলতে পারো দ্বিতীয় সুযোগে তাহলে +20, ভুল করলে -10। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। 3টে অক্ষর আছে, ক্ষয়কার, প, টয়াকার। ছবিটা ক্লু। এবার বলো। টাইম আপ হয়ে গেল। এবার দ্বিতীয় সুযোগ, 1-2 অক্ষর যোগ হবে। দেখো, পয় হর্ষ যোগ হয়েছে। এবার বলো। সমাধি। মুখে কুলুপ আটা। সমাধি বলছেন মুখে কুলুপ আটা। যদি সঠিক হয় তাহলে 20 পয়েন্টস। 20 পয়েন্টস। সঙ্গে এয়ার কুলার। পুরো পর্ব জুড়ে আজকে দুর্দান্ত পারফরমেন্স যার, সেই আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 চন্দ্রিমা দত্ত, 125 পয়েন্টস। এটা সমাধি মেমেন্টো, মলিনা তোমার মেমেন্টো, সোমার মেমেন্টো, উইনারের ট্রফি, চন্দ্রিমা। দিদি নাম্বার 1-এর ব্যাজ, দিদি নাম্বার 1-এর স্যাজ। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার, সকলের জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার, মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক, মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার চন্দ্রিমা। নতুন করে শুরু করার জন্য দর্শন সুপার 3 আগরবাতি তরফ থেকে গিফট হ্যাম্পার, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া। ভালো থাকবেন।